নমস্কার, দূরদর্শন আগরতলার পর্দায় আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। আমাদের আজকের এই অনুষ্ঠান দূরদর্শন আগরতলা নিবেদিত নিয়মিত আমাদের এই অনুষ্ঠান চর্চা। এই অনুষ্ঠানে আমরা দৈনন্দিন বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করে থাকি। মিউজিক বা সঙ্গীত আমাদের সকলের জীবনের একটি অবিচ্ছেদ্য অঙ্গ। ব্যায়ামাগার কিংবা রান্নাঘর, একাকিত্ব কিংবা বন্ধু মহল, প্রত্যেকখানে সঙ্গীত আমাদের এমন একটি বন্ধু যাকে ছাড়া একেবারেই চলে না। তবে সঙ্গীতের বিস্তর কি শুধুমাত্রই বিনোদন অবধি? মেডিকেল সায়েন্স কিন্তু বলছে মানসিক স্বাস্থ্যের সঙ্গীতের প্রভাব বিস্তর, এবং সে নিয়েই আমাদের আজকের এই আলোচনা। আমাদের আজকের আলোচনার শীর্ষক সঙ্গীত থেরাপি, শব্দের মাধ্যমে নিরাময়। আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন ডক্টর শান্তনু ঘোষ, মনোরোগ বিশেষজ্ঞ, এবং অর্পণ ব্যানার্জি, মিউজিক থেরাপিস্ট। আপনাদের দুজনকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। নমস্কার। যে ব্যাপারটি প্রথমে জানতে চাইব শান্তনুবাবু আপনার কাছে, যে মিউজিক থেরাপি সাইকিয়াট্রিতে কিভাবে তার অ্যাপ্লিকেশন রয়েছে? মিউজিক থেরাপি হলো এমন একটি থেরাপি যেখানে শারীরিক, মানসিক এবং কগনিটিভ হেলথকে ইমপ্রুভ করার জন্য আমরা শব্দকে বা মিউজিককে ব্যবহার করি। এটা কিন্তু এভিডেন্স মেডিসিন। তার মানে দেখা যাচ্ছে শুধু ওষুধ দিয়ে যতটুকু আমরা নিরাময় করতে পারবো, তার সাথে সাথে যদি এই সঙ্গীতকে বা সাউন্ডকে যদি ব্যবহার করি, তাহলে রিকভারিটা আরেকটু বেটার হবে। যেমন ধরুন কাউন্সেলিং আমরা ইউজ করি, এগুলো হলো ওষুধের বিকল্প। তার অর্থ এটা নয় যে ওষুধ বন্ধ করে, এগুলো হলো অ্যাডিটিভ। তাহলে দেখা যাচ্ছে আমরা নিরাময়ের উৎকর্ষতা পেতে গেলে ওষুধের সাথে সাথে এই কয়েকটা জিনিস শুরু করছি, এবং এটা কিন্তু এভিডেন্স বেসড মেডিসিনে আছে। এবং রিসার্চাররা দেখেছে যে এই জিনিসগুলো, এই সাউন্ডগুলো অ্যাপ্লাই করলে মানসিক রোগ নিরাময় তাড়াতাড়ি সম্ভব। যেমন ধরুন কি হয়, কিভাবে কমায়, সেগুলো মানে মেকানিজমগুলো একটু বিস্তরে আলোচনা করা যাবে। ধরুন স্ট্রেস, কিন্তু যখন আমরা স্ট্রেসড হয়ে যাই বা উদ্বিগ্নতা যখন আমাদের মধ্যে বেশি হাবি হয়ে যায়, তখন কিন্তু মিউজিক আমাদের খুব ভালো কাজ করে। এবং দেখা যায় মিউজিক শরীরে কর্টিসল লেভেল কন্ট্রোল করে, হার্ট রেট কন্ট্রোল করে, রক্তচাপ কমায়, এবং আস্তে আস্তে দেখা যায় মানসিক চাপও কমাতে সাহায্য করে। আমরা দেখি শব্দ বা ধরুন পছন্দের মিউজিক আমাদের মেজাজটাকে ভালো করে। দেখবেন যখন কেউ চিড়চিড়ে মেজাজ থাকে, কথায় কথায় রেগে যাচ্ছে, ছোট ছোট ব্যাপারে রাগ দেখাচ্ছে, ওদেরকে মিউজিক থেরাপি রেগুলারলি দিলে কি হয়, ওদের মেজাজটা ভালো থাকে এবং ফ্লাকচুয়েশনটা কম হয়। তারপর ধরা যেতেই পারে যে কগনিটিভ আউটকাম। দেখুন, কগনিটিভ মানে হলো যে জ্ঞান সম্বন্ধীয় অ্যাক্টিভিটি, যেমন ধরুন মেমোরি, তারপর অ্যাটেনশন, কনসেন্ট্রেশন, এক্সিকিউটিভ ফাংশন, এগুলো আমাদের কগনিটিভ ফাংশনের মধ্যে পড়ে। এবং এর যেটা কার্যকারিতা, সেটাও কিন্তু আমরা মিউজিকের দ্বারা কন্ট্রোল করতে পারি। এবং রেগুলার এই থেরাপিটা নিলে এর কগনিটিভ গ্রোথটা খুব ভালো হয়। তাছাড়াও ধরুন এই যে রিহ্যাবিলিটেশন প্রসেস, অনেক দিন ধরে একটা লোক ক্রনিক ডিজিজে আছে, সারাদিন বিষণ্ণতা থেকে যাচ্ছে, এই যে ধরুন ক্রনিক ডায়াবেটিস, এগুলো সব যেগুলো লং স্ট্যান্ডিং ডিজিজ, অস্টিওআর্থ্রাইটিস, মানে এনি হার্ট ডিজিজ, কিডনি ডিজিজ, সারাদিন ঘরের মধ্যে পড়ে আছে, সেই জায়গায় যে মানে আমরা যে রিহ্যাবিলিটেশন করি, রিহ্যাবিলিটেশনে কিন্তু মিউজিকের দারুণ রোল আছে। আরেকটা কথা হলো এই যে সামাজিক সংযোগ, একে অপরের প্রতি মানে অ্যাটাচমেন্ট, এই সঙ্গীতের মাধ্যমে কিন্তু এই অ্যাটাচমেন্টগুলো কিন্তু আমরা ভালো রাখতে পারি এবং একে অপরের মধ্যে সম্পর্ক তৈরি করতে পারি। তো আমরা দেখছি যে ওষুধের পাশাপাশি যদি আমরা এই ধরনের কিছু স্পেসিফিক শব্দ বা মিউজিক অ্যাপ্লাই করি, শব্দ কি ধরনের মিউজিক আমরা, আমি মনে করি এই ব্যাপারটা অর্পণবাবু আপনি বললে বোধহয় ব্যাপারটা আরেকটু, কারণ উনি হলেন মিউজিক থেরাপিস্ট, উনি প্রপারলি থেরাপিটা দিচ্ছেন, আপনি এই ব্যাপারটা আলোচনা করুন। আচ্ছা, প্রথমত হচ্ছে প্রত্যেককে নমস্কার, আমি অর্পণ। এটাকে রিসেন্টলি আমরা মিউজিক থেরাপি না বলে আমরা এটাকে সাউন্ড থেরাপি বলি, কারণ মিউজিকের সাথে সাউন্ডের একটা ওতপ্রোত কানেকশন আছে। প্রথমত হচ্ছে যে এটা কিভাবে হয় আমি একটুখানি বলে দিই। পার্টিকুলার সাউন্ডকে আমরা ইউটিলাইজ করি চারটে ভাগে, যেটা উনি বলছিলেন। এটাকে কি করা হয়, যদি আমি মেডিকেল টার্মসে বলি,
তাহলে এটা হচ্ছে সাইকোডাইনামিক, কগনিটিভ, বিহেভিয়ারাল অ্যান্ড হিউম্যানিস্টিক। তো এই বিষয়গুলোর উপরে আমরা আগে জাজ করি। প্রথমে কি হয়, প্রথমে একজন পেশেন্ট আসে, যেটা স্যারের সাথে আমরা কাজ করি সেটা হচ্ছে যে প্রথমে আগে তাকে বোঝা যায় যে কি রোগে তিনি ভুগছেন আগে স্পেশালি। তো ধরুন আমি ধরে নিলাম একটা এক্সাম্পল, তিনি ধরুন এমডিডিতে ভুগছেন, মানে মাল্টিপল ডিপ্রেসিভ ডিসঅর্ডার, মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার। তো তিনি ভুগছেন, তো উনি ওটাকে ক্লিনিক্যালি সেটাকে ঠিক করেন, মানে বোঝেন, বুঝে উনি আমার কাছে রেফার করেন যে এটাকে কি হবে। এবার আমি ফার্স্ট যে স্টেপটা করি সেটা হচ্ছে, এটা দুটো প্রসেস আছে, একটা হচ্ছে ওয়েস্টার্ন থেরাপি, আরটা হচ্ছে ইন্ডিয়ান থেরাপি। ইন্ডিয়ান থেরাপিটা কি, সেটা হচ্ছে রাগ বেসড থেরাপি। আমরা জানি যে আমাদের ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক যেটা আছে, ধ্রুপদ এবং শাস্ত্রীয় যেটা আমরা বলি খেয়াল, সো রাগ বেসড থেরাপি, বিভিন্ন রাগের বিভিন্ন নোটস, সা থেকে সা পর্যন্ত যে আমাদের 12টা নোটস আছে, এই নোটসগুলো দেখা গেছে যে আমাদের যে 7 চাক্রাস আছে, 7টা চাক্রা ফ্রম মণিপুর টু স্বাধিষ্ঠানা, তো সেখানে বিভিন্ন ধরনের সাউন্ডের যে ভাইব্রেশন সেটা এফেক্ট করে। এবার অবভিয়াসলি যে মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার ইজ রিলেটেড টু দি ব্রেন অ্যান্ড এভরিথিং অ্যান্ড অল। তো আমরা ঠিক করি যে কোন সাউন্ডটা পার্টিকুলারলি ব্রেনের কোন জায়গায় এফেক্ট করে, এইভাবে অ্যাকচুয়ালি সাউন্ড থেরাপিটা দেওয়া হয়। কোন সাউন্ড কত হার্টজে তার ব্রেনে গেলে বা তাকে একটা সুদিংনেস বা তার ডিপ্রেশনটাকে কমাতে পারে, বাই হরমোন, যে হরমোনটা আমাদের স্ট্রেস কমায় বা করে ডিপ্রেশন কন্ট্রোল করে, সেই হরমোনটাকে বাড়ানো বা কমানো, এভরিথিং। বাকি আমি বলছি ব্যাপারটা, আমাদের ডিপ্রেশনটা যখন হয়, আগে বলিনি ডিপ্রেশনটা কিভাবে বোঝা যায়, এটা একটা ব্যাপার। মন খারাপ হলে কি ডিপ্রেশন? তা কিন্তু নয়। মনে রাখতে হবে, যদি গত 2 সপ্তাহে মানে দিনের মধ্যে বেশিরভাগ সময় বা 1 সপ্তাহে বেশিরভাগ দিন বা 1 মাসের বেশিরভাগ সপ্তাহ যদি মন খারাপ থাকে, কথা বলতে ইচ্ছে না করে, আশাহীন, নৈরাশ্যজনক সিচুয়েশন থাকে, কাজ করতে ইচ্ছা করে না, কথা বলতে ইচ্ছা করে না, খেতে ইচ্ছা করে না, জেনারেলি খেতে ইচ্ছা করে না, কিছু কিছু ক্ষেত্রে মানে বেশি খিদেও পায়, যৌন ইচ্ছা না থাকা। আরেকটা ব্যাপার আছে, যেগুলো কাজ 2 দিন আগে ভাল লাগতো, খুব এনজয় করতো, সেগুলো আর এখন ভাল লাগছে না, এটা আমাদের ভাষায় বলে অ্যানহেডোনিয়া। যদি এগুলো গত 2 সপ্তাহ যদি পারসিস্ট করে কন্টিনিউয়াসলি, তখন আমরা এটাকে ক্লিনিক্যালি ডিপ্রেশন বলি। তো এখন ডিপ্রেশন হলে কি হয় আমাদের ব্রেনে কি হয়, কতগুলো নিউরোট্রান্সমিটার, কেমিক্যালস, যে কোনো মানসিক রোগী কিন্তু এই নিউরোট্রান্সমিটারগুলোর পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন। তো এখন কথা হলো, এই যে নিউরোট্রান্সমিটার আছে, যেমন নাকি এপিনেফ্রিন, নর এপিনেফ্রিন, সেরোটোনিন, ডোপামিন, এইগুলো হলো কিছু নিউরোট্রান্সমিটার। এইগুলো কোয়ালিটেটিভলি অ্যান্ড কোয়ান্টিটিভলি নেমে যায়, কমে যায়। তাহলে কি করতে হবে? ওষুধের মাধ্যমে সেই জায়গাগুলোতে পূরণ করতে হবে। রিসার্চাররা বলেছে যে কিছু কিছু ভাইব্রেশন, কিছু কিছু সাউন্ডে কিন্তু এই সমস্ত নিউরোট্রান্সমিটার নতুন করে রিলিজ হয়। আপনি যখন সাউন্ড নিয়ে বলছেন, বা অর্পণদা তুমি বলেছো ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত নিয়ে, বৈদিক একটি শব্দ ওম, সেই ওম শব্দটিকে কি কোনোভাবে ইউজ করা যেতে পারে? না, এখানে একটা খুব বড় ব্যাপার আছে। যারা ওম চর্চা করেন, ওম হচ্ছে সবথেকে হাইয়েস্ট ফর্ম। এটা অনেকেই হয়তো, মানে অনেকে দেখবেন যে এরকম হয় যে বলে আমি রোজ মেডিটেশন করছি, ওম দিয়ে শুরু করলাম, কিন্তু কনসেন্ট্রেট করতে পারছি না, মানে রোজ দিন যার অভ্যেস নেই। তো সেক্ষেত্রে এটা আমি একটুখানি শুধরে দিই, যারা এখানে দেখছেন আমাকে বা যারা যোগ শাস্ত্রের সঙ্গে যুক্ত, আমাদের কিন্তু বেসিক্যালি সাউন্ডটা শুরু হয় ফ্রম দি মূলাধারা চক্রা, ইটস ইয়াম। সো ওম হচ্ছে সব থেকে উপরে, মানে একদম, মানে যেটাকে আমরা স্পেস এরিয়া বলি। আমাদের তো পঞ্চভূত দিয়ে তৈরি, দিস ইজ দি ফায়ার এরিয়া, এর অনেক কিছু আছে, মানে ডিটেলসে বলতে গেলে অনেক বড় হয়ে যাবে। সো ওম হচ্ছে সব থেকে হাইয়েস্ট ফর্ম। কেউ যদি মেডিটেশনের মাধ্যমে কোনো কিছু পার্টিকুলার সাউন্ড, বা এটাকে আমরা বলি বেসিক্যালি চান্টিং, চান্টিং এর মাধ্যমে কেউ যদি হিলিং করতে চায়, এটাকে বলা হয় নিজস্ব ভয়েসটাকে, নিজস্ব ইনার সাউন্ডটাকে আমি ইউটিলাইজ করছি। সেটা কি তুমি এজ এ মিউজিক থেরাপিস্ট প্রেসক্রাইব করো তোমার পেশেন্ট যারা আসে তোমার কাছে? হ্যাঁ, ডিপেন্ড করে হচ্ছে কোন পেশেন্ট কি অবস্থায় রয়েছে, এবং সেটার জন্যই এই মানুষটিকে প্রয়োজন। মানে এনারা অ্যাকচুয়ালি সেট করে দেন যে কোন জায়গাতে কোন পেশেন্ট কোন লেভেলে দাঁড়িয়ে আছে, তাকে কি ইমিডিয়েটলি মিউজিক থেরাপি উনি নিতে পারবেন, বা
তাকে কি কিছুদিন মেডিকেশনে রাখতে হবে, এই ব্যাপারগুলোকে সেট করার পরেই কিন্তু সাউন্ড থেরাপি বা মিউজিক থেরাপিতে আসে। তাহলে যদি একজন রোগী, একজন পেশেন্ট, তিনি মানসিক রোগে ভুগছেন, তাহলে প্রথমে তিনি মিউজিক থেরাপিস্টের কাছে নয়, মনোরোগ বিশেষজ্ঞর কাছে যাবেন এবং তিনি ডিসাইড করবেন যে মিউজিক থেরাপিস্টের কাছে এটা আমার প্রসেসটা। এটা আমার কাছে কেউ যদি আসে তাহলে আমি তাকে একজন মনোরোগ বিশেষজ্ঞের কাছে আগে পাঠাই, যে টু এক্সামিন যে ওনার অ্যাকচুয়ালি কি হয়েছে। মনোরোগ ব্যাপারটা কিন্তু একটা বিশাল চ্যাপ্টার। হ্যাঁ হ্যাঁ, মানে ধরুন এই ডিপ্রেশন হলো পুরো মনোরোগ ব্যাপারটা যদি একটা আমব্রেলা, একটা ছাতা হয়, তার মধ্যে ধরুন একটা ছোট্ট অংশ হলো ডিপ্রেশন। ডিপ্রেশন হলো একটা ক্লিনিক্যাল এন্টিটি বা একটা ডিজিজ, ঠিক আছে? এই মনোরোগের আন্ডারে অনেক রোগ আছে, অনেক অনেক কিছু আছে। প্রথমেই হলো প্রাইমারি ডায়াগনোসিস করা হলো। দেখুন আজকের ডেটে আমরা বেসিক্যালি বায়োলজিক্যাল সাইকিয়াট্রিস্ট। হোয়াট উই ডু, আমরা ডায়াগনোস করি, দেন ট্রিটমেন্ট করি থ্রু মেডিসিন। যেহেতু প্রত্যেকটি মানসিক রোগের, প্রত্যেকটি সাইকিয়াট্রিক রোগের কিছু নিউরোবায়োলজিক্যাল বেসিস আছে। দ্যাট মিনস আমাদের যে একটু আগে বললাম যে ব্রেনে নিউরো ট্রান্সমিটারগুলো আছে, সেগুলো পারমিউটেশন কম্বিনেশন কম বেশি হলে এই ব্যাপারগুলো হয়। যেমন ধরুন এক্সাম্পল আমি অলরেডি দিলাম যে ডিপ্রেশনে নিউরো ট্রান্সমিটারগুলো কমে যায়। এই ধরুন সাইকোসিস, স্কিজোফ্রেনিয়া নাম শুনেছেন নিশ্চয়ই, এর বাংলা তর্জমা করলে আসবে খণ্ডিত মনস্কতা। এটাতে কি হয়, ডোপামিন নামক একটি নিউরো ট্রান্সমিটার আছে ব্রেনের কিছু কিছু জায়গায়, এটা বেড়ে যাবে। যখন বেড়ে যাবে তখন ওই সাইকোটিক ফিচার্সগুলো আসবে। কিভাবে বুঝবেন সেগুলো? সন্দেহ, দেন প্রচণ্ড রাগ হবে, উদ্দণ্ড ব্যবহার, যেগুলো নর্মাল থেকে অনেকখানি আলাদা। যদি ডোপামিনটা কিছু কিছু ব্রেনের জায়গা আছে, সেই জায়গায় যদি ডোপামিন কমে যায় তাহলে পেশেন্টটি চুপচাপ থাকবে, কারোর সাথে মিশবে না, ঘরে এক কোণে থাকবে, কারোর সাথে কথা বলবে না, কাজকর্ম করবে না, ওই ব্যাপারগুলো আসবে। তাহলে মানে পেশেন্টটার সাথে কথা বলে এবং ক্রস সেকশনালি আমরা বলবো যে ডায়াগনোসিস হলো এটা। এখন এই ডায়াগনোসিসে কোন ভাইব্রেশন কতটুকু সময় অবধি দিতে হবে, কতটা সেশন দিতে হবে, সেটা অর্পণবাবু সেটা ডিসাইড করবে, কারণ উনি এটাতে বিশেষজ্ঞ। আমার কাজটা হলো এক্সাক্ট ডায়াগনোসিস কি এবং কোন স্টেজে আছে। আমি তো ওষুধ দিয়ে দিলাম এবং পেশেন্টকে ফলো আপে ডাকছি, ইন বিটুইন অর্পণবাবু সেই থেরাপিগুলো আমরা এই প্রসেসে। হ্যাঁ, এখানে একটা কথা বলাটা খুব জরুরি, সেটা হচ্ছে মিউজিক থেরাপি হচ্ছে ইজ জাস্ট আ চেরি অন দ্য আইসক্রিম। ঠিক আছে, আইসক্রিমটা কিন্তু মেডিসিন। কেউ যদি খুব মানে আমরা যেটাকে বলি অ্যাকিউট, বাকিটা তুমি বলতে পারবে, সেটা হচ্ছে কেউ যদি অ্যাকিউট মানে হচ্ছে খুব বেশি যদি কিছুতে যায়, তাহলে আমরা তাকে মেডিসিন তো চলবেই। অনেকে মনে করেন যে আমি মেডিসিন বেশি দিন খাবো না, একটু ঠিক হয়ে গেছে এখন আবার মেডিসিন খাবো না। এটা কিন্তু একদমই ভুল। কারণ মেডিসিন যখন ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করেন, দেখবেন তার একটা টেনিওর লিখে দেন যে আমি 2 মাস পরে দেখবো বা আমি 1 মাস পরে দেখবো। এটার কিন্তু পেছনে একটা কারণ আছে। এই মেডিসিনগুলো বেসিক্যালি কাজ করতে একটা টেনিওর নেয়, একটা টাইম নেয়। তো তার উপরে আমরা মিউজিকটা কেন দিই, যে অনেকে মনে করেন যে সবসময় ওষুধ খেতে ভাল লাগছে না, একটা আউটসাইড কিছু একটা নিই। লাইক আপনি পেন কিলার খাচ্ছেন, তার সঙ্গে আপনি একটা ফিজিওথেরাপি নিচ্ছেন। ইটস কোয়াইট লাইক দ্যাট। ব্যাপারটা হচ্ছে ওষুধগুলো কাজ কিভাবে করে। দেখুন এই প্রত্যেকটি মানসিক রোগের কিন্তু প্রবলেম বা প্যাথোলজিটা কিন্তু ব্রেনে। এই যে নিউরো ট্রান্সমিটার কম বেশি যেটা বললাম, সেটা কিন্তু ব্রেনে। কিন্তু যে ওষুধটা আমি আজকে খেলাম, সেটা খাওয়া মাত্রই কিন্তু ব্রেনে পৌঁছবে না। এখানে একটা কথা আছে ব্লাড ব্রেন ব্যারিয়ার। এই ব্যারিয়ারটা মানে হলো এই যে আমি ওষুধটা খেলাম, সেটা স্টমাকে গেল, ইন্টেস্টাইন দিয়ে অ্যাবজর্পশন হলো, দেন লিভারে গেল, ওখানে ফাস্ট মেটাবলিজম হলো, দেন হার্টে গেল, আলটিমেটলি পুরো বডিতে সার্কুলেশনে গেল, কিছুটা অংশ ব্রেনেও গেল। ব্রেনে একটা ব্যারিয়ার আছে, এই ব্যারিয়ারটা ক্রস করবে তখনই যখন সেরামে মানে রক্তে স্টেডি স্টেট একটা পৌঁছবে, মানে ওষুধের কনসেন্ট্রেশন, তখন সেটা ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করবে। ঠিক আছে, এই জন্য দেখবেন প্রায়ই বলি আমরা যে মানসিক রোগের চিকিৎসা প্রক্রিয়া সময় সাপেক্ষ। ধরুন ব্যথা হয়েছে, পট করে প্যারাসিটামল খেয়ে নিলাম, বা জ্বর হয়েছে প্যারাসিটামল খেয়ে নিলাম, জ্বর কিন্তু কমে গেল। মানসিক রোগ কিন্তু একটা ট্যাবলেট খেয়ে কিন্তু কিছু হয় না। তার কারণটা হচ্ছে এই যে ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে এটাতে সময় লাগে। আর এই যে মিউজিক থেরাপিটা ওই সময়টাতে কি করে একটা সুদিং এফেক্ট একটা আনে। দেখবেন আমি অনেক সময় পেশেন্টদের বলি যে কিভাবে মানুষের ইমোশন কন্ট্রোল করে। দেখা যায় স্পেসিফিক মিউজিক
স্পেসিফিক ওয়েভলেন্থ মানে হার্জ ব্রেনের সেই জায়গাগুলোকে অ্যাটাক করে মানে বোম্বার্ড করে যেগুলো ইমোশনকে কন্ট্রোল করে। যেমন ধরুন হিপোক্যাম্পাস, অ্যামিগডালা, এগুলো হলো মানে ব্রেনের ডিপার স্ট্রাকচার, এগুলো মানুষের ইমোশনকে রেগুলেট করে। অনেক সময় আমি এই কথাগুলো আমার পেশেন্টকে বোঝাই। একটা সময় আমাদের ছোটবেলা আমরা শুনতাম যে তানসেন যখন গাইতেন তখন বলে বৃষ্টি হতো। এটার কি হ্যাঁ এটার কি মানে সায়েন্টিফিক বেসিস হতে পারে? তো একটুখানি যখন আমি সাইকিয়াট্রি নিয়ে পড়াশোনা করা শুরু করলাম তখন দেখলাম যে মেঘমল্লার বলে একটি রাগ হয়। আমি এই ব্যাপারে রাগটা কেমন আমি ঠিক জানি না, অর্পণ বেশি করে ভালো করে বলতে পারবে। তখন এই মেঘমল্লার যখন মানে মানে এই রাগটা যখন গাওয়া হবে তখন মেঘ কি হয়, কনসেন্ট্রেট হয়, এক জায়গায় গোট খায়, এক জায়গায় জমা হয়। যখন এক জায়গায় জমা হয় তখন ভারী হয়ে যায়, তখন ওটা বৃষ্টির আকারে নেমে আসে। এটা হলো সায়েন্স বিহাইন্ড দিস। মিউজিক দেখা যাচ্ছে স্পেসিফিক সাউন্ড, ওই যে আমাদের মনের অবস্থা মানে ইমোশনটা যেই জায়গা থেকে মানে কন্ট্রোল হচ্ছে সেই জায়গাগুলোতে গিয়ে অ্যাটাক করে। যেমন ধরুন এই কপালের পেছন দিকটা, এটাকে বলে প্রিফ্রন্টাল কর্টেক্স, এই জায়গা থেকেও আমাদের ইমোশন কন্ট্রোল হয়। দেন এই যে একটু আগে বললাম হিপোক্যাম্পাস, এটাও আবার আমাদের ওই মেমোরির সাথে রিলেটেড। দেন অ্যামিগডালা, এটাও মেমোরির সাথে রিলেটেড। দেন কিছু ডিপার স্ট্রাকচার মানে ব্রেনের মানে এইটা ধরুন ব্রেনের ইয়ে তো ভেতরের দিকে থাকে ব্যাপারটা, মানে কিছু ডিপার স্ট্রাকচার, এইগুলো জায়গা আমাদের ইমোশনকে প্রসেস করে এবং এক্সপ্রেস করে। তো এই স্পেসিফিক মিউজিক ওই জায়গাটা গিয়ে করে। দেখুন অনেক সময় দেখবেন বন্ধু অনেক দিন পর বন্ধুদের দেখা হয়েছে বা অনেক ডিস্টেন্ট রিলেটিভ দেখা হয়েছে, দেখা মাত্র আমাদের ইমোশন বেরিয়ে আসে। কিছু কিছু সাউন্ড শুনেও, কিছু কিছু মিউজিক শুনেও হয়তো ছেলেবেলার কোনো কথা মনে পড়ে গেল। সেটা তো আমরা ইতিবাচক দিকটা দেখছি, কিন্তু কখনো কখনো এরকম হয় যে আমি ডিপ্রেশনে ভুগছি বা আমি মানসিক বিষাদগ্রস্ত, সেই জায়গায় দাঁড়িয়ে এমন কোনো মিউজিক আমি শুনলাম যেটা আমাকে ওই দিকে আরো বেশি ঠেলে দিচ্ছে। এই জায়গাটাতে নেতিবাচক দিকটা, এই জায়গাটাতে রোল আছে এক্সপার্টাইজের, যে কোন ধরনের মিউজিকটা। আমি র্যান্ডমলি কোনো মিউজিক শুনলে তো হবে না। এখন আমার মনে দুঃখ হয়ে মানে পুরো মানে অশান্তি, স্ট্রেসড হয়ে আছি, এখন আমি একদম রক মিউজিক একদম শুনছি, তাহলে কি আর সেটা ভালো হবে? ওই সময় কোন মিউজিকটা কতক্ষণ সময় কত হার্টজে কী হয় দিতে হবে, সেটার জন্য অর্পণ এই ব্যাপারে এক্সপার্ট এবং এই ব্যাপারেও ট্রেন্ড। এই জায়গাটাতে ও রোলটা আসছে। তো ধরুন কখন কিভাবে কি ধরনের মিউজিক থেরাপি মানে মিউজিকটা দেওয়া হয়, যেমন ধরুন রিসেপটিভ মিউজিক থেরাপি। রিসেপটিভ মিন্স শোনা, আমরা যেগুলো রিসিভ করি, গান শোনা, প্রায় একটি নির্দিষ্ট লক্ষ্য বা একটা মোটিভ থাকে, যেমন আইদার আনন্দ বিনোদন বা চাপ কমানো। অনেক সময় দেখবেন ছেলেরা বলে যে যখন আমি অঙ্ক করি তখন আমি গান শুনি, গান শুনতে শুনতে অঙ্ক করি। আমাদের সবার মধ্যে সে একটি ব্যাপার আছে যে আমি রান্না করছি তখন গান শুনছি, বা জিমে গিয়ে গান শুনছি ব্যায়াম করতে করতে। হ্যাঁ, তো ওই জায়গাটাতে আমার ইয়েটা কি বিনোদন আর মাইন্ডটাকে একটু ডাইভার্ট করা। তারপর ধরুন অ্যাক্টিভ মিউজিক থেরাপি। অ্যাক্টিভ মিউজিক থেরাপির কি হয়, এখানে যে পেশেন্ট সে নিজের ক্রিয়েটিভিটি ইউজ করে কিছু ধরুন সুর বানালো, অ্যাট দ্য সেম টাইম সে গানও শুনলো, ঠিক আছে, বা কোনো ইনস্ট্রুমেন্ট বাজালো। তারপর ধরুন ইম্প্রোভাইজেশনাল মিউজিক থেরাপি, এখানে একটা থিম বা আবেগ, যেমন খুব ডিপ্রেসড হয়ে আছে, ওই খুব আবেগে ভেসে যাচ্ছে, তখন ওই ধরনের মিউজিক সে বানালো। তারপর ধরুন মিউজিক অ্যাসিস্টেড থেরাপি, আদার কিছু অ্যাক্টিভিটি, যেমন ধরুন কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, এটা কিন্তু সাইকোলজি খুব ইম্পর্টেন্ট ব্যাপার। ওর সাথে আমি আগে বললাম, ওটার সাথে আমি মিউজিকটাকে ইনকর্পোরেট করলাম। যেমন ধরুন আমি পেট থেরাপি বা ধরুন ছবি দেখুন অনেক সময় হয় যে এত ডিপ্রেসড হয়ে গেছে যে তার যেগুলো আগে আগে যেগুলো কাজ ওর ভালো লাগতো, একটু আগে বলেছিলাম অ্যানহেডোনিয়া, বা ওর হ্যাঁ বা ওর মানে যেগুলো লিজার অ্যাক্টিভিটিস ছিল, আগে ছবি আঁকতে, এখন সে ছবি আঁকতে পারছে না। তো এখন কি করলাম, আমি তাকে আবার আমি ছবি আঁকতে উদ্বুদ্ধ করলাম, তার সাথে সাথে মিউজিককে ইনকর্পোরেট করলাম, তাহলে কি অ্যাডিটিভ ইফেক্ট হলো। আর তার সাথে সাথে কিন্তু ওষুধ চলছে, আলটিমেটলি দেখা গেল এর আউটকামটা মানে সুরাহা যেটা উপকারিতা যেটা হবে সেটা ভালো আসবে বা আরও ভালো রেজাল্টটা পাবো আমি। আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে, মানে এখন রিসেন্টলি দেখা গেছে এগুলোকে না একটা টার্ম দেওয়া হয়েছে, উইচ ইজ কল অল্টারনেটিভ মেডিসিন। একটা টার্ম দেওয়া হয়েছে। এই টার্মটা
কি মানে অল্টারনেটিভ মেডিসিন, যেটা মেডিসিনের পাশাপাশি যেটা চলে। তাহলে কোথাও কি আমি মেডিসিনটা কিছুদিন কন্টিনিউ করে সেটা বাদ দিয়ে শুধু মিউজিক থেরাপির সঙ্গে কি সেই রোগীর পুরোপুরি নিরাময়টা সম্ভব? এটা একটা খুব ভালো প্রশ্ন। সেটা হচ্ছে যে সবসময় কি আপনার মানে রোগ হলেই আপনি মিউজিক থেরাপি নেবেন তা কিন্তু না। মিউজিক থেরাপি যে কোনো সময় যে কোনো মানুষ যে কোনো পরিস্থিতিতে নিতে পারে। এখন বিষয় হচ্ছে যে মিউজিক থেরাপি, আমি আগেই বলেছি যে ইটস অল্টারনেটিভলি কল্ড অ্যাজ সাউন্ড থেরাপি। কোন জিনিসটা কখন কেন আপনি আমার কাছে আসবেন, তার সব থেকে বড় কথা হচ্ছে যে ধরুন আমি আপনাকে এখন বললাম যদি আপনি ভায়োরো শুনুন সাপোজ, এবার আপনি তখন বসে আছেন সন্ধ্যে 7টার সময়, সন্ধ্যে 7টার সময় যদি আপনি সকালবেলা রাগ শোনেন সেটা আপনার মাইন্ডে একটা এফেক্ট করবে। কারণ আমাদের যে রাগ বা ঘরানা আমরা যেটাকে বলি, মানে রাগ মালা যেটাকে বলি, সেটা বেসিক্যালি টাইম বেসড। এটা কেন হয়েছে, মানে কেন করে গেছেন আমাদের এনশিয়েন্ট যারা পণ্ডিতরা ছিলেন বা উস্তাদরা ছিলেন, কেন করেছেন, তার কারণটা হচ্ছে কিছু কিছু স্পেসিফিক সাউন্ড, যেটাকে আমরা যদি সা বলি বা কোমল রে বলি বা শুদ্ধ রে বলি, সেটা যে মুডটা ক্রিয়েট করে পারমুটেশন অ্যান্ড কম্বিনেশনে, সেটা দিনের টাইমের সাথে খুব রিলেটেড। এখন একটা মানুষ সে প্রত্যেকদিন রাত্রিবেলা সে ডিপ্রেসড ফিল করে, তাকে আমি অবভিয়াসলি রাত্রের একটা সুদিং রাগ দেবো। সাপোজ তাকে আমি সকালবেলা একটা ভারী ওয়ারকাম ধ্রুপদ রাগ ডেফিনেটলি দেবো না। একেবারে এটা একটা খুব বেসিক বোঝাচ্ছি। তুমি রাগ নিয়ে বলছো, কিন্তু ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে যেমন কিছু কিছু বাদ্যযন্ত্র আছে, সিতার বা তানপুরা, হ্যাঁ, তো এই সাউন্ডগুলো কি কোথাও না কোথাও হেল্প করে থাকে? হ্যাঁ অবভিয়াসলি, কারণ প্রত্যেকটা এই যে এক্ষুনি যেটা বললেন যে রিসেপটিভ, ডিপেন্ডস অন দ্য থেরাপি। যদি রিসেপটিভ যদি শুধু শোনানোর হয় তখন আমাদের অবভিয়াসলি সাউন্ডের দিকে যেতে হবে। কেউ যদি বাঁশি শোনে, কেউ যদি সিতার শোনে, কেউ যদি ধরুন অনেকের ইচ্ছা হয় আমার সিতার বাঁশি ভাল লাগছে না, আমি গিটার শুনবো, কেন, সেজন্যই ওয়েস্টার্ন মিউজিক থেরাপি এবং ইন্ডিয়ান মিউজিক থেরাপি দুটো ইউজ হয়। কেউ যদি দেখি আজকালকার দিনে যেমন ধরুন আমার কাছে যদি একজন বেশিরভাগ সময় আমার কাছে যেরকম যারা আসেন তাদের স্টুডেন্টরা, এখন স্টুডেন্টরা তাদেরকে আমি মোটিভেট করতে পারবো না যে তুমি দরবারি কানারা শোনো। তখন আমাকে দেখতে হয় যে কোন মিউজিক তারা পপুলারিটি হিসেবে নিচ্ছে। সাপোজ ওরা যদি জাস্টিন বিবার শোনে, তো জাস্টিন বিবার শুনে ওর যদি ভাল লাগে তাহলে আমি সেটাকে আমি সাজেস্ট করব, কারণ সে সেটার মধ্যে অ্যাক্টিভলি ইনভলভ হয়। স্টুডেন্ট নিয়ে যখন কথা হয়েছে, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বাচ্চাদের মধ্যেও মানসিক রোগ বা মনোরোগের ব্যাপারটা অনেকটাই বহু চর্চিত। এই মুহূর্তে দেখা যায় যে প্রতিটা স্কুলে আমরা কাউন্সিলর বা সাইকোলজিস্টকেও অ্যাপয়েন্ট করা হয়, যেটা আমি আমার সময় স্কুলে দেখতে পাইনি, এখন যেটা অতটা গুরুত্ব দেওয়া হচ্ছে। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আপনার কাছে যদি কোনো বাচ্চা আসে যে ও মানসিক অবসাদগ্রস্ত, পড়াশোনায় মন বসছে না, সেই ক্ষেত্রেও কি মিউজিক থেরাপিটা সেইভাবেই কার্যকরী হতে পারে? মারাত্মকভাবে। অনেক ক্ষেত্রে দেখুন কয়েকটা কন্ডিশন যেখানে শিশুরা যখন আমাদের কাছে আসে তখন মেইনলি কয়েকটা প্রবলেম নিয়ে আসে। বলে যে স্কুল থেকে বলেছে একটু ডাক্তারের কাউন্সিলিং করানো, তো ব্যাপারটা আমরা তখন চেষ্টা করি প্রাইমারি ডায়াগনোসিসটা কি। তো ধরুন দেখা যায় অনেক সময় শিশুরা তার ক্লাসে কোপ করতে পারছে না বা ওর ইন্টেলিজেন্সটা অতটা অ্যাপ্রোপ্রিয়েট না বাকি বাচ্চাদের সাথে, ও পিছিয়ে পড়ছে। তখন কি হলো, আমরা ওর ইন্টেলিজেন্স অ্যাসেসমেন্ট করে নিই, আইকিউ টেস্ট করে নিই। যদি আইকিউ স্কোরটা যদি মোটামুটি 70-র ওপরে, তাহলে অ্যাভারেজ ইন্টেলিজেন্স, তখন বা তার যদি নিচে আসে তখন আমরা বলি মেন্টালি রিটার্ডেড। তার আবার গ্রেডেশন আছে, অটিজম না অটিজম আলাদা জিনিস। এটা হলো আমি বলছি মেন্টাল রিটার্ডেশন বা ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি কথা বলছি। অটিজমের ক্ষেত্রে কি হয়, কমিউনিকেশন ডিফিকাল্টিস হয়। ধরুন মাইলস্টোনগুলো ডিলেড হবে, ইনফ্যাক্ট ইয়েতেও মেন্টাল রিটার্ডেশন কিন্তু মাইলস্টোন ডিলেড হয়। এখানে অটিজমের ক্ষেত্রে অটিজমটাকে বলা হয় পারভেসিভ ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার। তার অর্থ হলো বাচ্চার যখন বিকাশ হচ্ছে সেই বিকাশে প্রবলেম, যেমন কমিউনিকেশন প্রবলেম, ওর সমান বাচ্চা ওর শিশু আরেকটা শিশুর সাথে মিঙ্গেল করছে বা মিলেমিশে যাচ্ছে, ও পারছে না, ও মা বাবার সাথেও ঠিকঠাক কমিউনিকেশন করছে না, স্পিচ ডিলে হচ্ছে,
একই ধরনের রিপিটেটিভ অ্যাক্টিভিটিস করছে, তাহলে যদি এমনকি রিহ্যাবেও যারা থাকে পেশেন্টরা, তাদের ক্ষেত্রেও কি মিউজিক থেরাপিটা অ্যাপ্লাই করা আমি যায়? একটা একটা করে শেষ করছি, আগে রিহ্যাবটা অনেক পরের ব্যাপার, আগে এটা আমি একটা একটা করে শেষ করছি। এই যে শিশুরা দেখা যাচ্ছে, এই যে অটিজমের বাচ্চারা, ওদেরকে যদি মিউজিকটাকে ভালো লাগিয়ে দেওয়া যেতে পারে, ও স্পেসিফিক মিউজিকেই কিন্তু ও শান্ত থাকবে। আদারওয়াইজ হয়তো অন্য সময় এই মানে একটু অ্যাঙ্গার আউটবাস্ট, টেম্পার টেন্ট্রাম এগুলো দেখাচ্ছে। হয়তো ওর যদি ওই ধরনের মিউজিক, দেখবেন অনেক সময় বাচ্চারা থাকে যে টিভি চলছে, ঠিক ওই রাইমটা শুনলেই ও চুপচাপ হয়ে শোনে। ব্যাপারটা হলো মিউজিকটা ওর ব্রেনে বোমবার্ড হচ্ছে এবং ও ওই সময় শান্ত হচ্ছে। আদার সময়, অন্য সময়টা কি হচ্ছে, খুব মানে হাইপার অ্যাক্টিভ থাকছে, ঘোরাঘুরি করছে, টেম্পার টেন্ট্রাম করছে, এটা ছুটছে, ওরা হচ্ছে মাথা মানে হেড ব্যাঙ্গিং করছে, এই সমস্ত ব্যাপার থাকছে। কিন্তু ওর পছন্দের মিউজিকটাই যখন চালিয়ে দেওয়া হচ্ছে তখন ও শান্ত হয়ে যাচ্ছে, শুনছে ব্যাপারটা, তার মানে ও ওই জায়গাটাতে উদ্বেলিত হচ্ছে। তারপর ধরুন ADHD, অ্যাটেনশন ডেফিসিট হাইপারকিনেটিক ডিসঅর্ডার, এটা একটা কমন ডিজিজ বাচ্চাদের ক্ষেত্রে। কমনলি কিন্তু টিচাররা আমাদের কাছে পাঠায়, তখন আমাদের মানে আমরা যেটা বললাম যে ইন্টেলিজেন্সটা দেখে নিলাম, তার মানে মেন্টালি ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি নয়, তখন অ্যাটেনশন কনসেন্ট্রেশনের প্রবলেম, এটা আবার কগনিটিভ ফাংশনে, ও এক জায়গায় স্থির থাকছে না, এই কাজটা করছে, এটা ছেড়ে ওটা, ওটা ছেড়ে ওটা, ওটা ছেড়ে পড়াশোনায় মনোযোগ নেই। ধরুন এমন হয়, ক্লাসে বসে আছে, এক জায়গায় স্থির বসে থাকতে পারছে না, টিচার একজন একজন করে দাঁড় করে জিজ্ঞেস করছে এটার অ্যান্সার কি, ওটার অ্যান্সার কি, ও টার্ন আসেনি, হঠাৎ করে জাম করেছে, অ্যান্সারটা এটা, কিন্তু সে ভুল বললো। বা ধরুন সে অঙ্কটা জানে কিন্তু অঙ্কটা করতে সে ভুল করলো। বা অমনোযোগী, এই অমনোযোগ আনতে গেলেও কিন্তু সে জায়গায় তাহলে টিচাররাও মিউজিক থেরাপির সাহায্য নিতে পারে। আচ্ছা, অনেক সময় দেখবেন যে আমি একটু আগে বলছিলাম যে অঙ্ক যখন করে তখন একটু মিউজিকে শোনে, তো মিউজিক শুনলে একাগ্রতা বাড়ে, কনসেন্ট্রেশন বাড়ে, মানে নির্ভুল কাজ করতে পারে। এখানে আমরা অনুষ্ঠানের বলো, এখানে একটা ছোট্ট পয়েন্ট, সেটা হচ্ছে যে মিউজিক মানে যেটাকে আমরা বলি সঙ্গীত, সঙ্গীতের ফুল ফর্মটাই কিন্তু নৃত্য, গীত আর বাদ্য, তিনটের কম্বিনেশন। তো তিনটের কম্বিনেশন কিন্তু টোটালটাই দাঁড়িয়ে আছে ম্যাথমেটিক্সের উপরে, তাল এবং সংযমের উপরে। সো আমি কোন সুর কতটা কিভাবে কাজ করছি, তো এই জন্যই যখন গান গাওয়া হয় তিনটে জিনিস কাজ করে। একটা হচ্ছে ইম্প্রোভাইজেশন, আপনি সঙ্গীতকে কন্টিনিউ ইম্প্রোভাইজ করছেন, তার মানে আপনার ব্রেন কন্টিনিউয়াস কিন্তু ক্রিয়েটিভ মাইন্ডটাকে ইউজ করছে। আর একটা হচ্ছে ক্যালকুলেশন, হুইচ ইজ আমি তালটাকে ঠিক রাখছি, এই তাল, এই টাইম স্পেস, এই টেম্পো, এভরিথিং, যেটাকে আমরা তাল বলি। আর একটা যেটা সব থেকে বড় ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই দুটোর মিক্স করে প্রেজেন্টেশন। প্রেজেন্টেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। কেউ দেখবেন প্রচুর ভালো গান জানে, প্রচুর তাল লয়তে ভালো, কিন্তু প্রেজেন্ট করতে পারছে না। আবার অনেকে আছে প্রেজেন্ট করতে পারছে না কিন্তু সে ভীষণ নিজের মধ্যে থাকে। তো মিউজিক যারা করে তাদের মধ্যে এই পুরো বিহেভিয়ারাল প্যাটার্নটা ডেভেলপমেন্ট হয়, সো হুইচ ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং। একেবারে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ লগ্নে পৌঁছে গেছি। সত্যি ব্যাপারটা এতটাই ভাস্ট, মিউজিক থেরাপি ফর মেন্টাল হেলথ, এতটাই বিস্তর এই টপিকটি। আপনাদের দুজন থেকে আরও অনেকটা শোনার ইচ্ছে ছিল, কিন্তু আমরা দুঃখিত, আমাদের সময় অনেকটা সীমিত। আবারও আমরা আপনাদের সঙ্গে বসবো, আমরা শুনবো এবং জানবো এই নতুন ব্যাপারটির সম্পর্কে। আমরা বর্তমান বিশ্বে দাঁড়িয়ে যেটি সবথেকে সংবেদনশীল একটি ব্যাপার আমরা বলতে পারি, মানসিক স্বাস্থ্য, শুধু বাচ্চা কিংবা বড়দের মধ্যে নয়, সব 8 থেকে 80 সবার মধ্যেই কিন্তু এই যে ব্যাপারটি সেটি দেখা যায়। এবং তার ক্ষেত্রে যদি মেডিসিনের পাশাপাশি আমরা মিউজিক থেরাপিকে কাজে লাগাতে পারি, তাহলে আমরা সেই নিরাময়ের পথে অনেকটাই এগিয়ে যেতে পারবো। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সময় দেওয়ার জন্য। দেখা হচ্ছে আপনাদের সকলের সঙ্গে আবার আরেকটি এপিসোডে। নমস্কার।